আসসালামু আলাইকুম। দুনিয়া কলেজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে বিবি অনার্স থার্ড ইয়ারের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর কস্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে তার উপরে আমরা আজকে তার একটি অধ্যায় নিয়ে আজকে আমরা আলাপ করব। সে অধ্যায়টির নাম হলো অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপাসেস। আমি মোহাম্মদ রাজিবুল হক মিয়াজি, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ধনিয়া কলেজ। যেহেতু আমার এই অধ্যায়টি ব্যয় নিয়ে বলা হয়েছে, তো ব্যয় কি বা ব্যয় ধারণাটা আমি প্রথমে আলাপ করব। ব্যয় ধারণা সম্পর্কে। ব্যয় হলো কোনো দ্রব্য বা সেবা উৎপাদন বা সংগ্রহ করতে গেলে উৎপাদন বা সেবার বিভিন্ন উপাদানের জন্য যেসব ব্যয় হয়ে থাকে তাদের সমষ্টিকে ওই দ্রব্য বা সেবার ব্যয় বলা হয়। আমি যদি এটাকে অন্য আরেকভাবে বলি, ব্যয় হলো এক ধরনের খরচ, যেটা সংগঠিত হয়ে গেছে অথবা নির্দিষ্ট কোনো বস্তু বা কার্যক্রমের উপর আরোপিত হবে। এবার আমরা জানবো যে ব্যয় তথ্যকে আমরা একটি ছকের সাহায্যে আমরা উপস্থাপন করেছি। প্রথমে আমার ব্যয় তথ্য প্রথমে আছে এক্সপেন্সেস বা খরচ, তারপরে আছে লস বা ক্ষতি, তারপরে আছে অ্যাসেটস বা সম্পত্তি। এক্সপেন্সেস বা খরচ হলো ব্যয়ের যে অংশের সুবিধা ভোগ করা হয়েছে বা যে অংশ ব্যবহারের মাধ্যমে মুনাফা পাওয়া গেছে সেই অংশকেই ব্যয় বলা হয়। যেমন বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, প্রশাসনিক ব্যয় ইত্যাদি। লস বা ক্ষতি হচ্ছে অতিবাহিত ব্যয়ের সম্পূর্ণ অংশ খরচ নাও হতে পারে, কারণ যে কোনো কারণে ব্যয়ের যে কোনো একটি অংশ থেকে সুবিধা নাও পাওয়া যেতে পারে। যে অংশ থেকে সুবিধা ভোগ করা যায় না তাকে ক্ষতি বলা হয়। তারপরে আছে অ্যাসেটস বা সম্পত্তি। তো সম্পত্তি বলতে আমরা বুঝি যে ব্যয়ের যে অংশের সুবিধা এখনো ভোগ করা হয়নি অথবা ভবিষ্যতে ভোগ করা হবে সে অংশকে সম্পত্তি বলা হয়। এবার আমরা জানবো যে ব্যয়ের শ্রেণীবিভাগগুলো নিয়ে। ব্যয়ের শ্রেণীবিভাগগুলোকে আমরা এখানে একটি ছকের মাধ্যমে উপস্থাপন করেছি। প্রথমে আছে ব্যয়ের উপাদান ভিত্তিক, ব্যবস্থাপনা কার্য অনুযায়ী, ব্যয়ের আচরণ অনুযায়ী, আরোপণের সময় অনুযায়ী, সিদ্ধান্ত গ্রহণের জন্য। এবার আমরা ব্যয়ের শ্রেণীবিভাগকে সংক্ষিপ্ত আকারে একটু বর্ণনা করব। প্রথমে আমার এখানে দেওয়া আছে যে ব্যয়ের উপাদান ভিত্তিক। তো ব্যয়ের উপাদান ভিত্তিককে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে হলো প্রত্যক্ষ ব্যয়, দুই নম্বরে হলো পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় কাকে বলে? যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না তাকে প্রত্যক্ষ ব্যয় বলা হয়। যেমন একটি আসবাবপত্র তৈরি করার জন্য আমি আসবাবপত্র প্রধান যে আমার ব্যয়গুলা হবে তা হলো কাঁচামাল বা কাঠ। এখানে কাঁচামাল হলো কাঠ, তারপরে আমার শ্রম। এই তারপরে আমার এই শ্রম এবং অন্যান্য যে কোনো প্রত্যক্ষ খরচ আমার হতে পারে। তো এই কাঠ বা শ্রম বা অন্যান্য যে কোনো প্রত্যক্ষ ব্যয়গুলোই হলো আমার প্রত্যক্ষ ব্যয়ের অংশ। দুই নম্বর আছে পরোক্ষ ব্যয়। পরোক্ষ ব্যয় বলতে বোঝানো হয়
যে ব্যয় উৎপাদিত প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে পরোক্ষ ব্যয় বলা হয়। তো পরোক্ষ ব্যয়গুলো হলো কারখানা উপরিব্যয়, বিক্রয় ব্যয় এবং প্রশাসনিক ব্যয়, এগুলো। ব্যবস্থাপনা কার্য অনুযায়ী আমরা ব্যয়কে আমরা দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে হলো উৎপাদন ব্যয়, দুই নম্বরে হলো অনুৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় হলো উৎপাদন কার্যাবলীর সাথে জড়িত ব্যয়কে উৎপাদন ব্যয় বলা হয়। উৎপাদন ব্যয়কে আমরা প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয় এই দুইটি ভাগে ভাগ করতে পারি। দুই নম্বরে অনুৎপাদন ব্যয়। অনুৎপাদন ব্যয় হলো কারখানা ব্যয়ের সাথে যে ব্যয়গুলো জড়িত থাকে না তাকে অনুৎপাদন ব্যয় বলা হয়। কারখানা ব্যয়ের সাথে যে ব্যয়গুলো জড়িত থাকে না তাকে অনুৎপাদন ব্যয় বলে। যেমন আমার বিক্রয় ব্যয়, প্রশাসনিক ব্যয়, এগুলো। এবার আমরা জানবো ব্যয় আচরণ অনুযায়ী ব্যয়ের শ্রেণীবিভাগ। ব্যয় আচরণ অনুযায়ী ব্যয়কে আমরা তিন ভাগে ভাগ করেছি। এক নম্বরে আছে পরিবর্তনশীল ব্যয়, দুই নম্বরে স্থায়ী ব্যয়, তিন নম্বরে আধা পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? পরিবর্তনশীল ব্যয় হলো যে ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি পায় তাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। যেমন কাঁচামাল, মজুরি, তারপরে জ্বালানি ইত্যাদি। স্থায়ী ব্যয় যে ব্যয় উৎপাদন এককের পরিবর্তনের সাথে সাথে বৃদ্ধি পায় না, অর্থাৎ উৎপাদন একক দ্বারা যে ব্যয় প্রভাবিত হয় না তাকে স্থায়ী ব্যয় বলা হয়। যেমন দালান কোঠার অবচয়, তারপরে আছে হলো কারখানার বেতন, কারখানার ভাড়া, এরপরে উৎপাদক ব্যবস্থাপকের বেতন ইত্যাদি। আধা পরিবর্তনশীল ব্যয় আংশিক পরিবর্তনশীল এবং আংশিক স্থায়ী যে ব্যয় তাকে বলা হয় আধা পরিবর্তনশীল ব্যয়। আমি 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 যদি এটাকে অন্য আরেকভাবে আমি বলি, যেমন যেসব ব্যয় সম্পূর্ণ পরিবর্তনশীল নয় আবার সম্পূর্ণ স্থায়ীও নয় তাকে আধা পরিবর্তনশীল ব্যয় বলা হয়। যেমন টেলিফোন বিল, তারপর বিদ্যুৎ বিল ইত্যাদি। কেন টেলিফোন বিল আমার আধা পরিবর্তনশীল ব্যয়? কারণ আমি প্রতি মাসে আমি যদি টেলিফোনে কল নাও করি, আমাকে একটা নির্দিষ্ট হারে একটি চার্জ আমাকে প্রদান করতে হবে। তো এই নির্দিষ্ট হারে যে চার্জটা আমাকে একদম স্থায়ীভাবে করা হয়, এ কারণে এটাকে বলা হয় স্থায়ী ব্যয়। এবং আমি কল করার পরে যে টাকাটা মানে যে বিলটা আমার আসবে ওটা হলো আমার পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে একটা অংশ আমার পরিবর্তনশীল, একটা অংশ হলো আমার স্থায়ী ব্যয়। এই কারণে বলা হয়েছে এটা আধা পরিবর্তনশীল ব্যয়। এবার আমরা জানবো যে ব্যয় আরোপণের সময় অনুযায়ী ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করেছি, পণ্য ব্যয় এবং কালীন ব্যয়। পণ্য ব্যয় কি? পণ্য ব্যয় হলো একটি পণ্য উৎপাদন করতে যে ব্যয় ওই পণ্যের মধ্যে সংযুক্ত থাকে তাকে পণ্য ব্যয় বা দ্রব্য ব্যয় বলা হয়। তো পণ্য ব্যয়ের ক্ষেত্রে যখন আমরা পণ্য ব্যয়টা আমরা কাউন্ট করব, তখন আমরা প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ শ্রম এবং উৎপাদন উপরিব্যয় এগুলাকে আমরা নিয়ে আসব। কালীন ব্যয় হলো দ্রব্য ব্যয়ের মধ্যে যে ব্যয় অন্তর্ভুক্ত নয় সে ব্যয়কে কালীন ব্যয় বা সময় ব্যয় বলা হয়। দ্রব্য ব্যয়ের মধ্যে যে সব ব্যয় অন্তর্ভুক্ত নয় সেসব ব্যয়কে কালীন ব্যয় বা সময় ব্যয় বলা হয়। কালীন ব্যয়ের মধ্যে আমরা অফিস ভাড়া, তারপরে তারপরে বিজ্ঞাপন খরচ ইত্যাদি এগুলাকে আমরা আনতে পারি। এবার আমরা জানবো যে সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যয় শ্রেণীবিভাগ। সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যয় শ্রেণীবিভাগকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি এখানে। যেমন এক নম্বরে আছে নিয়ন্ত্রণযোগ্য এবং অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, দুই নম্বর আছে প্রমাণ ব্যয় এবং প্রকৃত ব্যয়, তিন নম্বর আছে বর্ধিত ব্যয়, চার নম্বর আছে সুযোগ ব্যয়, পাঁচ নম্বর আছে নিমজ্জিত ব্যয়,
6 নম্বরে আছে প্রান্তিক ব্যয়, 7 নম্বরে আরোপিত ব্যয়, 8 নম্বরে আছে নির্গত ব্যয়। উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে আমরা এই অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে আমরা এখন আলাপ করব। উৎপাদন ব্যয় বিবরণী কাকে বলে? উৎপাদন কোনো দ্রব্য উৎপাদন করার জন্য উৎপাদনের উপকরণ সমূহকে ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হয় উৎপাদন ব্যয় বিবরণী বা কস্ট শিট। আমি কস্ট শিটকে একটা ফরম্যাটে এখানে লিখছি, এই ফরম্যাটটা আমি জাস্ট এখন বলবো। প্রথমে আমি লিখছি বিগিনিং র মেটেরিয়াল, প্রারম্ভিক কাঁচামাল, যোগ র মেটেরিয়াল পারচেস, র মেটেরিয়াল পারচেস। এখানে আছে হলো যে কাঁচামাল ক্রয়, অ্যাড ক্যারিজ ইনওয়ার্ড, ক্রয় পরিবহন, লেস ক্লোজিং র মেটেরিয়াল, কাঁচামালের সমাপনী মূল্য। এগুলাকে যোগ করে ক্লোজিংকে বিয়োগ করার পরে যা পাবো এর নাম হচ্ছে কি আমাকে মানে এর নাম হচ্ছে আমার ইউজ ম্যাটেরিয়াল, ব্যবহৃত কাঁচামাল ব্যয়, ব্যবহৃত কাঁচামাল ব্যয়। এবার এই ইউজ ম্যাটেরিয়ালের সাথে আমরা এখানে যোগ করব ডিরেক্ট ওয়েজেস, প্রত্যক্ষ মজুরি, ডিরেক্ট এক্সপেন্স, প্রত্যক্ষ খরচ। এগুলো যোগ করে এখানে বসাবো। এবার ইউজ ম্যাটেরিয়াল এবং এই প্রত্যক্ষ ব্যয়গুলোকে যোগ করার পরে যা পাবো এর নাম হচ্ছে কি আমার প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়, প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। এই প্রাইম কস্টের সাথে আমি যোগ করব ফ্যাক্টরি ওভারহেড, কারখানা উপরিব্যয়গুলা, কারখানার ভাড়া, কারখানার রিপেয়ার খরচ, কারখানার বিদ্যুৎ, হ্যাঁ, এরপরে কারখানা যারা মানে কারখানার কি বলে এটাকে, কারখানার মানে কোনো ধরনের ব্যয়, যে কোনো ধরনের ব্যয় কারখানার। তারপরে ডেপ্রিসিয়েশন অন মেশিন, যেহেতু কারখানায় মেশিন ইউজ করা হয়, মেশিনের অবচয়টা এখানে বসবে, এগুলোকে যোগ করে এখানে বসাবো। এবার প্রাইম কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে যা পাবো এর নাম হচ্ছে কি আমার ওয়ার্ক কস্ট বা কারখানা ব্যয় বলা হয়। অ্যাড ওপেনিং ওয়ার্কিং প্রসেস, লেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেস অর্থ হলো চলতি কার্য, চলতি কার্যের প্রারম্ভিক, চলতি কার্যের সমাপনী। এগুলোকে যোগ করার পরে আমি এখানে বসাবো, এর নাম হচ্ছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এর সাথে আমি যোগ করব অ্যাট ওপেনিং ফিনিশ গুডস, তৈরি পণ্যের প্রারম্ভিক, লেস ক্লোজিং ফিনিশ গুডস, তৈরি পণ্যের সমাপনী। হ্যাঁ, এগুলোকে যোগ বিয়োগ করে এখানে বসাবো। দেন এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার এবং এই মানটা যোগ করার পর যা পাবো এর নাম হচ্ছে কি আমার কস্ট অফ গুডস সোল্ড বা বিকৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয়। অ্যাড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রশাসনিক খরচগুলা, অফিসে যে খরচগুলা ঘটে, অফিসের খরচগুলা আমরা এখানে বসাবো, অফিস সংক্রান্ত ব্যয়গুলা। তাহলে এই অফিস এক্সপেন্সেস, অফিসের খরচ, অফিসের বেতন, অফিসের ভাড়া, অফিসের মনিহারি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার হবে, এটা হবে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। কিন্তু অফিসের মধ্যে ফার্নিচার ইউজ করা হয়, এই কারণে অফিসের ফার্নিচারগুলো এখানে বসবে। তো এগুলো যোগ করার পরে এখানে বসাবো অ্যাড সেলিং এক্সপেন্সেস, বিক্রয়। সেলিং এক্সপেন্স না দিয়ে আমি সেলিং ওভারহেড দিতে পারি, এটাকে সেলিং ওভারহেড, এটা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। সেলিং ওভারহেড বিক্রয় উপরিব্যয়, বিক্রয় সংক্রান্ত খরচগুলো এখানে বসবে, বিক্রয়কর্মীর বেতন, বিজ্ঞাপন, তারপরে শোরুম ভাড়া, হ্যাঁ, তারপরে বহি পরিবহন ইত্যাদি, এই খরচগুলো এখানে বসবে। এবার এইটা এই অফিস খরচ এবং বিক্রয় খরচ যোগ করার পরে যা পাবো এগুলোর সাথে কস্ট অফ গুডস সোল্ড যোগ করলে আমার মানটা বের হবে কি মোট ব্যয় বা টোটাল কস্ট বের হবে, টোটাল কস্ট বের হবে। এর সাথে আমি যোগ করবো কাকে, এর সাথে আমি যোগ করবো হলো প্রফিটকে, প্রফিট হলো মুনাফা যোগ করার পর যা পাবো এর নাম হচ্ছে কি বিক্রয় মূল্য বা সেলস। এই হলো একটা ফরম্যাট। এই ফরম্যাট থেকে আমরা এখন একটু কিছু জিনিস শিখবো। যদি এখান থেকে আমাকে যদি বলা হয় যে কনভার্সন কস্ট বের করো, কনভার্সন কস্ট, কনভার্সন কস্ট অর্থ হলো আমার রূপান্তরযোগ্য ব্যয়। এই
প্রত্যক্ষ খরচ যোগ ফ্যাক্টরি ওভারহেড। হ্যাঁ, এগুলোকে যোগ করার পরে যা পাবো এর নাম হচ্ছে কনভার্সন কস্ট। ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্সেস এড ফ্যাক্টরি ওভারহেড, এগুলোকে যোগ করার পরে আমি যা পাবো এর নাম হচ্ছে কি আমার কনভার্সন কস্ট বা রূপান্তরযোগ্য ব্যয়। এবার এখান থেকে মানে আমার এইটা হচ্ছে আমার কি এটা রূপান্তরযোগ্য ব্যয়। দেন যদি আমাকে বলা হয় যে কমার্শিয়াল এক্সপেন্স বের করো, কমার্শিয়াল এক্সপেন্স বের করার জন্য ফার্স্ট আমাদের এখানে এই এডমিন এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স, এডমিন ওভারহেড প্লাস সেলিং ওভারহেড, এই দুটাকে যোগ করার পরে যা বের হবে এর নাম হচ্ছে কি আমার কমার্শিয়াল এক্সপেন্স, মানে বাণিজ্যিক ব্যয়। বাণিজ্যিক ব্যয় হচ্ছে আমার এই দুইটা। এবার এগুলা এই হচ্ছে আমার এই ফরম্যাট থেকে নেওয়া। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমাকে প্রশ্ন করা হয় এই কস্টশিটের মধ্যে কয়টি উপরিব্যয় আছে, কয়টি উপরিব্যয়, আমরা জানি যে কস্টশিটের মধ্যে 3 ধরনের উপরিব্যয় আছে। একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, একটা আসলে অফিস ওভারহেড মানে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, একটা সেলিং ওভারহেড, 3 ধরনের উপরিব্যয় আছে। এই ফরম্যাট অনুযায়ী আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করব। আমি এই পাশে একটা অঙ্ক লিখেছি, এই অঙ্কটা আমি মানে এই অঙ্কটাকে আমি এই ফরম্যাটের মধ্যে নিয়ে বসাবো। তাহলে আমি যদি প্রথমে দেখি যে আমার ফার্স্টে এখানে কে আছে, আমার প্রথমে এখানে দেওয়া আছে বিগিনিং র মেটেরিয়াল, বিগিনিং র মেটেরিয়াল আমার এই যে র মেটেরিয়াল 1/1/2010 সালের। তাহলে আমি এখানে এইটাকে এখানে লিখি যে এবিসি 31 ডিসেম্বর কস্টশিট 2010। বিগিনিং র মেটেরিয়ালের মানটা দেওয়া আছে এখানে 20,000 টাকা। র মেটেরিয়াল পারচেস টাকা দেওয়া আছে 50,000 টাকা। তারপর আমার এই প্রশ্নের মধ্যে ক্যারিজ ইনওয়ার্ড বা আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন এখানে দেওয়া নাই, তাহলে আমি এটাকে মুছে ফেলাই, এখানে এটা প্রয়োজন নেই আপাতত। তাহলে আমি যদি এই দুটোকে যোগ করি, যোগ করার পর আমার যা বের হবে তা হচ্ছে কি আমার মানে 70,000 টাকা লেস ক্লোজিং র মেটেরিয়াল এখানে দেওয়া আছে র মেটেরিয়াল 31 ডিসেম্বর 2010। তাহলে এখানে মানটা দেওয়া আছে আমার 5,000 টাকা। এটাকে যোগ বিয়োগ করার পরে যা বের হয়েছে এখানে আসছে 65,000 টাকা। এর নাম হচ্ছে কি আমার ইউজ ম্যাটেরিয়াল। এই ইউজ ম্যাটেরিয়ালের সাথে আমি এখন যোগ করব ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট এক্সপেন্সেস। আমার এই অঙ্কের মধ্যে আমার ডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে, ডিরেক্ট ওয়েজেসের মানটা দেওয়া আছে এখানে 7,000 টাকা। 7,000 টাকা। এখন এই 7,000 টাকা এখানে আমি যোগ করার পরে যা আসবে 72,000 টাকা। এর নাম হচ্ছে কি আমার প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। এই প্রাইম কস্টের সাথে এবার আমি যোগ করব ফ্যাক্টরি ওভারহেডগুলা। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে কি, ফ্যাক্টরি ওভারহেড হলো কারখানা উপরিব্যয়ের মানগুলো এখানে দেওয়া আছে যে ফ্যাক্টরি রেন্ট আর হলো ডেপ্রিসিয়েশন অন প্লান্ট। ফ্যাক্টরি রেন্ট দেওয়া আছে এখানে 10,000 টাকা। ডেপ্রিসিয়েশন অন প্লান্ট এখানে দেওয়া আছে 5,000 টাকা। এবার এই দুটো যোগ করার পরে যা পাবো এটা হচ্ছে কি আমার 87,000 টাকা। এই প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে যা পাবো এর নাম হচ্ছে কি আমার ওয়ার্ক কস্ট।
তারপরে আছে অ্যাড যোগ ওপেনিং ওয়ার্কিং প্রসেস। ওপেনিং ওয়ার্কিং প্রসেস চলতি কাজের প্রারম্ভিক মজুদ। চলতি কাজের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে এখানে 1 তারিখেরটা। এই যে ওয়ার্কিং প্রসেস 1 জানুয়ারি 2010 টাকা দেওয়া আছে 15,000 টাকা। লেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। ক্লোজিং ওয়ার্কিং প্রসেস দেওয়া আছে 10,000 টাকা। এগুলা কি যোগ বিয়োগ করার পরে যা বের হয়েছে এখানে কি আমার কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বের হয়েছে। দেন আমি এখানে তারপরে আমার দেওয়া আছে কি অ্যাড ওপেনিং ফিনিশ গুডস। ওপেনিং ফিনিশ গুডস তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ফিনিশ গুডস এখানে 1 জানুয়ারি 2010 দেওয়া আছে 5,000 টাকা। তাহলে আমি এখানে মানটা বসাই 5,000 টাকা। লেস ক্লোজিং ফিনিশ গুডস টাকা দেওয়া আছে এখানে 3,000 টাকা। এখানে দেওয়া আছে এটা। তারপরে এই 92,000 টাকার সাথে আমি এখানে 5,000 টাকা যোগ করার পরে যা বের হবে তা হলো 97,000 টাকা। এর সাথে আমি যোগ করব ক্লোজিং ফিনিশ গুডস সমাপনী তৈরি পণ্য। সমাপনী তৈরি পণ্য যোগ এখানে বাদ দেব। বাদ দেওয়ার পরে যা বের হবে 94,000 টাকা। এই 94,000 টাকার নাম হচ্ছে কি আমার কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। আমি যদি এখানে পুরা কস্ট শিটটাকে আমি করতে যাই তাহলে আমাকে আরও এইটুকু অংশ করতে হবে। হ্যাঁ, তো এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমি এখানে যোগ করব অ্যাড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অফিস বা প্রশাসনিক উপরিব্যয়, এগুলো এখানে যোগ করব। আমার এই অঙ্কের মধ্যে প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে একটাই দেওয়া আছে অফিস ম্যানেজার স্যালারি। অফিস ম্যানেজার স্যালারি। অফিস ম্যানেজার স্যালারি এখানে দেওয়া আছে কত টাকা দেওয়া আছে এখানে 20,000 টাকা দেওয়া আছে। তারপরে আমরা যোগ করব অ্যাড সেলিং ওভারহেড। সেলিং ওভারহেডগুলো এখানে যোগ করব। সেলিং ওভারহেডের মধ্যে এখানে বিক্রয় সংক্রান্ত খরচগুলো আমি এখানে বসাবো। তাহলে বিক্রয় সংক্রান্ত খরচগুলো এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, বিজ্ঞাপন ব্যয় যেটা দেওয়া আছে। বিজ্ঞাপন ব্যয় আছে এখানে 5,000 টাকা। এবার এই তিনোটা মান, হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড 94,000, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20,000 এবং সেলিং ওভারহেড 5,000 টাকা যোগ করার পরে যা বের হবে 1,19,000 টাকা বের হবে এখানে। ওকে, এর নাম হচ্ছে কি আমার টোটাল কস্ট। টোটাল কস্ট বের হবে মানে মোট ব্যয়। এবার মোট ব্যয়ের সাথে আমি প্রফিট যোগ করার পরে এখানে সেলস বের হবে। তাহলে আমার এখানে প্রফিট নিয়ে কী বলা আছে, প্রফিট অন কস্ট 20%, মানে ব্যয়ের উপরে 20% মুনাফা ধরতে বলা হয়েছে। তাহলে আমার এখানে টোটাল কস্ট দেওয়া আছে 20%, মোট ব্যয় দেওয়া আছে 1,19,000, এটার উপরে আমি 20% ধরা হলে আমার মানটা বের হবে 23,800 টাকা। এটা হচ্ছে কি আমার প্রফিট। প্রফিটের মানটা হচ্ছে এটা। এবার আমরা এই যে যোগ করব, যোগ করার পর যা পাবো এর নাম হচ্ছে কি আমার সেলস। হ্যাঁ, এই সেলসটা তাহলে এখানে এইটা যোগ করব আমি
1,42,800 টাকা আমার সেলস বের হয়েছে। এই হলো আমার একটা কস্ট শিট বা উৎপাদন ব্যয় বিবরণী। হ্যাঁ, এটা এখানে এটাকে ফরম্যাট ধরে আমরা মানে অন্য অঙ্কগুলো আমরা মানে অন্য উদাহরণগুলো আমরা করবো আর কি। তো আমি যদি এখানে রিকোয়ারমেন্টটা দেখি, এখানে প্রথমে বলা হয়েছিল প্রাইম কস্ট, তাহলে এই মানটা হচ্ছে প্রাইম কস্ট। দেন আসছে ওয়ার্ক কস্টের মানটা আছে আমার এই যে মানটা ওয়ার্ক কস্ট। তারপরে আসছে হলো কস্ট অফ গুডস সোল্ড, এই হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। তারপরে আসছিল আমার সেলস মানে হলো বিক্রয় আমার এখানে এই মানটা দেওয়া আছে। হ্যাঁ, আমি যে এই রিকোয়ারমেন্টগুলো আমি এখান থেকে করে ফেলাই তাহলে আমার এটা হয়ে যায়। আচ্ছা, এই ছিল আজকের মতো আমাদের কাজটি, এবং আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও অনেক কিছু শিখবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো এবং ঘরেই থাকো।